এই দলটা গঠন করার অর্থ হলো ভারতের জনগণের মধ্যে একটা ইতিবাচক প্রচারণা তৈরি করা, কারণ ভারতের জনগণও যাতে না মনে করে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সাহায্য করতে গিয়ে ভারতের জনগণ তো বিপদে পড়ছে, তাদের আবার দুঃখ দৈন্য বেড়ে যাচ্ছে, এটা যাতে না মনে করে, এটা একটা মোটিভেশনাল প্রোগ্রাম সেখানে ছিল। কিন্তু তারপরেও এটার সুনির্দিষ্ট 2-3টা উদ্দেশ্য নিয়ে এই পদযাত্রাটা করা হয়েছিল। উদ্দেশ্যটা কি? প্রথম হইল আন্তর্জাতিকভাবে এটা প্রচারণা চালানো যে এখনই বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তান, বাংলাদেশে গণহত্যা, নির্বিচারে যে গণহত্যা, এটা বন্ধ করতে হবে। 2 নম্বর হলো কি, বাংলাদেশের স্বীকৃতি সহ, মুজিবের মুক্তি সহ, এবং এই মুজিবের মুক্তির দাবিতে সারা বিশ্বের যত এম্বাসি আছে সেসব এম্বাসিতে প্রচার চালানো, যে তারা যেমন বোঝে যে বাংলাদেশের যুদ্ধটা এমনি এমনি হয় নাই, গত 23 বছর আন্দোলন সংগ্রাম এবং পাকিস্তানিদের উপনিবেশিক শাসনের নির্যাতন থেকে বাংলাদেশের জনগণ মুক্তির জন্য এই সংগ্রাম শুরু হয়েছে, এবং এটা কোনো বিচ্ছিন্নতাবাদী ঘটনা না, এটা একটা সামগ্রিক স্বাধীনতা যুদ্ধ। এটা প্রচার করার জন্য এই 2-3টা উদ্দেশ্য সামনে নিয়েই কিন্তু এই প্রচারণাটা সারা ভারতব্যাপী চালু ছিল। এবং আমরা শুনেছি পরবর্তীতে যে বাংলাদেশ যদি আরও সময় লাগতো, এই দলটাকে জাতিসংঘে একটা প্রতিনিধি হিসাবে জাতিসংঘে পাঠানোর চিন্তা ছিল, যে জাতিসংঘে গিয়ে তারা এটা বলবে বিভিন্ন দেশের প্রতিনিধির কাছে যে বাংলাদেশের আসল পরিস্থিতিটা কি। এটাই ছিল উদ্দেশ্য। ওখানে বাংলাদেশ সরকারকে বোঝানোর জন্য ওই রওশন এমপি সহ আরও কয়েকজন এমপি ওনারা চেষ্টা করেছেন, এবং বাংলাদেশ ভলেন্টিয়ার সার্ভিস কোর তারাও চেষ্টা করেছেন, এবং ওখানে এই নিখিল ভারত শান্তি সেনা মণ্ডল নামে কয়েকটা প্রতিষ্ঠান মিলে তারা চেষ্টা করেছে, এবং গান্ধী পিস ফাউন্ডেশন তারা এইটার পিছনে সহযোগিতা করেছেন যাতে পদযাত্রাটা সঠিকভাবে পরিচালিত হয়। 2 অক্টোবর 1971 এটা মুর্শিদাবাদ থেকে এই পদযাত্রা শুরু হয়। আপনাকে বাছাই করে নিয়ে আসলো, তারপর বাকিদেরকে বাছাই প্রক্রিয়াটা কিভাবে আপনারা? বাকিটা ওই যে ভলেন্টিয়ার সার্ভিস কোর যেটা ছিল, সেই ভলেন্টিয়ার সার্ভিস কোরেরই মূলত সবাই অংশগ্রহণ করছিল কাজে, শরণার্থী শিবিরে। সেখান থেকে কিন্তু মানে করে ওই 30-35 জনকে করে, আরও 3-4 জন 5-7 জন বিভিন্নভাবে এসে যোগদান করে। টোটাল কতজন? 38 জন। টোটাল 38 জন। শুরুতেই এরকম কোনো নেতৃত্ব, এই 38 জনের কোনো নেতা টেতা কিছু ছিল না। ওখানে আমরা দীনেশ দা বলতাম, ওনার পুরা নামটাও আমি ভুলে গেছি। সেই দীনেশ দা ওটার আহ্বায়ক ছিলেন, ওই পদযাত্রার আহ্বায়ক ছিলেন। এটা ওই যে গান্ধী পিস ফাউন্ডেশন আর শান্তি সেনা মণ্ডলের পক্ষে। আর ওটার কেন্দ্রীয় যে নেতৃত্ব, সেটার নেতৃত্বে ছিলেন জয়প্রকাশ নারায়ণ, জেপি নামে যিনি বিখ্যাত। সেই জয়প্রকাশ নারায়ণের সঙ্গেও আমরা দেখা করেছি বিহারে। তিনি অসুস্থ ছিলেন, বিছানায় শোয়া ছিলেন, আমরা গিয়ে তার পাশ দিয়ে হেঁটে যাই। সেই জয়প্রকাশ নারায়ণ একজন বিখ্যাত লোক, সমাজ সংস্কারক বা ভারতের স্বাধীনতা আন্দোলনের অবদান, তাদের বিরাট অবদান আছে। সেই জয়প্রকাশ নারায়ণই মূলত এটার কেন্দ্রীয় দায়িত্বে ছিলেন। হ্যাঁ, তো সেইভাবে 15ই অক্টোবর শুরু হয়, এবং শুরুটা হয় একটা ছোটোখাটো মিটিংয়ের মাধ্যমে। মুর্শিদাবাদ আমরা জানি মুসলিম সমৃদ্ধ এলাকা। সে মুসলিমরা মনে করত এই বাংলাদেশের আন্দোলনটা সঠিক হচ্ছে না, কারণ মুসলিমদের একটা দেশ পাকিস্তান সেটা ভেঙে যাচ্ছে, সেই ব্যাপারে তাদের একটা বিভ্রান্তি ছিল। কিন্তু পাকিস্তানে মুসলমানকে কি ধরনের নির্যাতন করেছে 23 বছর ধরে, মুসলমানের শিক্ষা সংস্কৃতিকে কিভাবে পদদলিত করেছে, এটা ওই মুর্শিদাবাদের জনগোষ্ঠীর কাছে স্পষ্ট ছিল না। সেই জিনিসটা আমরা প্রথম বৈঠকে, ওটা মিটিংও বলা উচিত না, একটা উঠান বৈঠকের মাধ্যমে কতজন মিলায়া আমরা সেটা প্রথম করেছিলাম।
তারপরে সেই মুর্শিদাবাদে আবার বড় একটা জনসভা করে আমরা সেটা সকল জনগণের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমাদের যুদ্ধটা কেন ন্যায় যুদ্ধ, কেন বাংলাদেশের এই লক্ষ লক্ষ মানুষ এই স্বাধীনতার জন্য আজকে প্রাণপণ নিয়েছে, প্রাণ বাজি রেখে, জান বাজি রেখে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। এই জিনিসগুলো তারা পরবর্তীতে রিয়েলাইজ করে সেই মুর্শিদাবাদ জনগণ। এবং আমি দেখছি যে সেটা আমি হিন্দু মুসলমান বলবো না, আমি যখন বর্ণনা করছি, কারণ মুসলমানের জনগণ তো বাংলাভাষী, আমরাও বাংলাভাষী, তখন আমি খেয়াল করেছি এই যে আমি যখন বর্ণনা করছি এই ঢাকার যে নৃশংস বর্বরতার, মানুষ হত্যার যে চিত্র, আমি যেটা প্রত্যক্ষ করেছি, সেটাও স্টেজের মধ্যে বসা কি সামনে বসা মানুষের চোখ দিয়ে পানি পড়ছে অনর্গল ধরে, এইরকম তারা আসলে জানতো না। তো এইভাবে জনগণকে মোটিভেট করে এবং ভারতের জনগণও যাতে বাংলাদেশের এই ন্যায় যুদ্ধে পাশে থাকে সেই আবেদন জানিয়ে আমাদের কাজটা শুরু হয় এবং সারা ভারতব্যাপী আমরা এই কাজটাই করে যাই। মানে মুর্শিদাবাদ থেকে তারপর আপনারা কোথায় কোথায় গেছেন? তারপরে মুর্শিদাবাদের সবটা মনে নাই, মুর্শিদাবাদ থেকে বড় যেটা আমি বলবো যে এরপর আমরা পশ্চিমবাংলা শেষ করে বীরভূম শান্তিনিকেতনে আসি। শান্তিনিকেতনেও চমৎকার একটা কি বলবো সম্বর্ধনা, কথাটা বলা উচিত না, তারা মনে হয়েছে যে এরা মুক্তি পাগল এইসব ছেলেরা আসছে, তারা মনে হইল যে বুকে টেনে নিল। শান্তিনিকেতনের তখন ভাইস চ্যান্সেলর ছিলেন। তারপরে শান্তিনিকেতন তখন আমাদের এখান থেকে মনে পড়ে সানজিদা খাতুন, কেমন প্রখ্যাত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সানজিদা খাতুনও ওখানে ছিলেন। হ্যাঁ, তারা দুই বোনই বোধহয় ছিলেন, আমার তো সানজিদা খাতুনের নাম মনে আসে। উনিও আমাদের খুবই আদর যত্ন করলেন এবং সেখানেও এই সমস্ত ভয়াবহ বর্ণনা, এই বর্ণনার মধ্যে আমি একটু বেশি দিতে পেরেছি যেহেতু আমি ঢাকাতে ছিলাম। আর আমার যারা বন্ধুরা তারাও বিভিন্ন খুলনা জেলা, কে রাজশাহী থেকে গেছে, তারাও বলেছেন। তবে ঢাকার বর্ণনাটা ছিল চাক্ষুষ, যেটা আমার মনে হয় সানজিদা খাতুনও জানতেন, অনেকটাই জানতেন। তো সেই তারপরে রবি ঠাকুরের ওই সমস্ত এলাকা থেকে আমরা ওনার একটা আমার কুটির নামে বোধহয় একটা রবীন্দ্রনাথের একটা নিজস্ব হাতের কাজ করার জন্য একটা প্রতিষ্ঠান ছিল, সেগুলোতে আমরা গেলাম, গিয়ে আস্তে আস্তে আমরা বিহার চলে গেলাম। তার মানে আপনারা এটা যাচ্ছেন পায়ে হেঁটে? হ্যাঁ, পায়ে হেঁটে। আপনাদের এই যাওয়া, আপনারা থাকতেন কোথায়? হ্যাঁ, থাকছি কোথায়, আপনার খাওয়া দাওয়া কিভাবে হতো? কারা একেবারেই আমরা মনে হয় যে আমাদের কোনো খাওয়া লাগবে না, আমাদের কোনো ঘুম লাগবে না, আমাদের কোনো ক্লান্তি নাই, এইভাবেই আমরা হাঁটছি। কিন্তু এই যে দীনেশ দা তিনি এটা ওই গান্ধী আশ্রমের সঙ্গে আলোচনা করে, গান্ধী পিস ফাউন্ডেশন এবং সেনামণ্ডল তারা আলোচনা করে এটা একটা রুট প্ল্যান করেছিলেন। আমরা কোন রাস্তা দিয়ে যাব, কোথায় কোথায় সম্ভাব্য রাত্রি যাপন করব, কোথায় কোথায় খাওয়া হবে, এটা ওনারা খুবই অর্গানাইজড ওয়েতে সেটা করেছিলেন। সেভাবে প্রতি রাত্রে আমরা কোনো একটা গ্রামের স্কুলে থাকতাম এবং স্কুল কমিটির পক্ষ থেকে বা গ্রামবাসীর পক্ষ থেকে ওখানে পাশে রান্নাবান্না করে আমাদের খাওয়ানো হতো। কি অদ্ভুত, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, গ্রামের মানুষরা তারা সাদরে এই 38 জন যুবককে, এই পদযাত্রী দলকে, হ্যাঁ, যারা লিখছে বিশ্ব বিবেক জাগরণ পদযাত্রা, হ্যাঁ, কোথা থেকে, বাংলাদেশ থেকে দিল্লি, এই ব্যানার এবং হাতে মুজিবের মুক্তি চাই, পাকিস্তানি সেনার বর্বর ইয়া খানকে হত্যা করতে হবে, যেটা সেই কামরুল হাসানের একটা বিরাট ছিল, পোস্টার ছিল, সেগুলো নিয়ে আমরা মিছিল করতাম এবং রাত্রে ক্লান্ত হয়ে কি খাইলাম না খাইলাম কিছু না, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম আমরা। এবং সেই ঘুমটা ছিল আমার মনে আছে, এত লোকের বিছানাপত্রই বা কোথায় আসবে। হ্যাঁ, তো ওই যে খড় যেটা আমরা বলি গরু খাই, সেই খড় বিছায় দিত, সেই খড়ের উপরেই আমরা হয়তো একটা চাদর বিছায়া আমরা ঘুমায় পড়তাম। এইভাবেই। প্রতিবন্ধকতা ছিল কিনা, মানে কোনো
মানে আপনাদেরকে এটা করতে দিবে না ভারত? হ্যাঁ, সেটা এরকম সেটা কোনো অভিজ্ঞতা সেটা আছে? আমরা দেখি নাই, সেটা আসলে আমরা সেভাবে প্রতিবোধ পাই নাই। তবে মুসলিম জনগণের মধ্যে কিছু একটু বিভ্রান্তি ছিল, সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। সেভাবে প্রতিবন্ধকতা আমরা, সেখানের কোনো রাজনৈতিক দল, সেটা ডানপন্থী কি বামপন্থী, হ্যাঁ, কোনো মধ্যপন্থী, তারা বাংলাদেশের কজের বিরুদ্ধে, এটা আমরা আমরা দেখি নাই, আমরা দেখি নাই। কেমন? তার মানে মুজিবের মুক্তি এবং বাংলাদেশের যে স্বাধীনতা, এটার পক্ষে ভারতীয় জনগণের একাট্টা ছিল, একাট্টা। এবং এই পদযাত্রাতেও অনেকটা সহায়তা হয়েছে, সেটা আরো মজবুত হইতে অনেকটা সহজে। আরো অনেকে হয়তো অনেক কাজ করেছেন, কিন্তু আমাদের এই পদযাত্রাটা বিরাট প্রভাব। এবং স্থানীয় পত্রপত্রিকায় ফলাওভাবে ছাপানো, রেডিওতে আমার ভাষণ, রেডিওতে আমি আমি নিজে শুনেছি। কেমন? এই যে গণমাধ্যমের ব্যবহার, গণমাধ্যমও যে কত নিকটে আসছে, আমাদের বিভিন্ন সাক্ষাৎকার নিয়েছে। পরবর্তীতে দলের, আমি যেটা বলবো যে 38 জনের দলের মধ্যে লিডার, আমাদের মধ্যে দুইজনকে লিডার করা হলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, ও বোধহয় ফিজিক্সে পড়তো, তাকে লিডার করা হলো, খালেক খালেক। আর একরামুল বলে খুলনার থেকে গেছিলেন, খুলনার থেকে তাকে ডেপুটি লিডার করা হলো। তোরাও একটা দুটো মিটিংয়ে বক্তৃতা করছিল, পরে আমিও কথাবার্তা যখন বলতেছি, আমাকেও তখন ওরা ভাবলো যে এও হয়তো ভালো বলতে পারে, তো আমাকেও তারা ডেপুটি লিডার 2 নম্বর ডেপুটি লিডার করলো। এই তিনজনেই মূলত বক্তৃতা বিবৃতি দিত। এবং আমার ভূমিকাটা হয়তো নিজে বলা ঠিক না, একটু একটু বেশি স্পষ্ট ছিল। এবং বক্তৃতাগুলো, মানে বড় বক্তৃতা যেটা হইতো, সেটা আমাকেই দিতে বলতেন দীনেশ দা। আপনাদের লিডার বা ডেপুটি লিডার ওনারা কি বেঁচে আছেন কিনা? ওনারা একজন বেঁচে আছেন, লিডার বেঁচে আছেন। কেমন? উনি বিদেশে থাকেন ওনার ছেলে মেয়েদের কাছে। আর একজন কিছুদিন আগে মারা গেছেন, একরামুল, উনি মারা গেছেন। আর আমিও তো এখন যাওয়ার পথেই, দোয়া করবেন আপনারা। তো এইভাবেই আমরা আমাদের পদযাত্রা আমাদের আগে চলছে। এবং সেখানে আমরা যখন এতে গেলাম বিহারের রাজধানী পাটনা, সেখানেও তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আমার নামটা মনে আসছে না, তিনি নিজেই আমাদের সাদরে গ্রহণ করলেন। এবং ওখানে যে পাটনাতে বিরাট মিটিং হয়েছিল, সেখানেও আমি লম্বা ভাষণ দিয়েছিলাম, সেটা আবার হিন্দিতে। ওদের মধ্যে একজন হিন্দি বাংলা বোঝেন এরকম একজন ফ্লুয়েন্ট, সেও ওটা হিন্দি ট্রান্সলেশন করলেন। এবং পাটনাতেই আমরা, সম্ভবত পাটনাতেই জেপি জয়প্রকাশ নারায়ণের সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম, আমরা 38 জন। তো তার স্নেহ, তার সমর্থন আমরা পেলাম। এবং তারপরে আমরা আরও এগিয়ে যাই ওদিকে, মোগলসরাই, আমাদের কিছু কিছু নাম মনে আছে, তারপরে লখনৌ, হ্যাঁ, কানপুর, এইসব জায়গাতে। লখনৌ ইউনিভার্সিটিতে আমি একটা ভাষণ দিলাম, সেখানেও সেই ছেলেমেয়েরা হিন্দিতে অনুবাদ করার পরে রীতিমতো যে কান্নাকাটি, কিরকম যুবকরা, তারা মনে হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের অংশ, লখনৌ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। কি যে আমাকেও মানে জড়ায় ধরে কীরকম। এবং সেটাও আমি রেডিওতে শুনেছি, লখনৌ রেডিওতে আমার ভাষণটা সেখানে প্রচার করেছে। তো এইভাবে মানুষের সহযোগিতা সমর্থনে এই কাজটা এগিয়ে চলে। এবং এটা আমরা জানি। তারপরে বাংলাদেশের এদিকে 16 ডিসেম্বরে এখানে পাক সেনারা, পাকিস্তানের বর্বর সেনাবাহিনী, তারা আত্মসমর্পণ করে ঢাকায়। এবং 17 তারিখে আমাদের পদযাত্রাটা শেষ হয়। কিন্তু আপনাদের এমনি পরিকল্পনাটা কি ছিল, যে কোথায় গিয়ে শেষ হবে? হ্যাঁ, আমাদের পরিকল্পনা ছিল দিল্লির গান্ধী রাজঘাটে গিয়ে আমাদের শেষ হবে। এবং তারপরে সিদ্ধান্ত হবে এটা আবার ও যে জাতিসংঘ বা ও ধরনের একটা পরিকল্পনা ছিল। তো তার আগে এটা 17 তারিখে শেষ হয়ে যায়।
থেকে যদি জানতে চাই, ভারতীয় সাধারণ মানুষ আমাদের 1971 আমাদের পাশে কেমনভাবে ছিল, তাদের মানসিকতা কেমন ছিল? মানসিকতা আমি বলবো যে প্রথম দিকে কিছুটা বিভ্রান্ত হয়তো ছিল, কারণ সেখানে ইন্দিরা গান্ধী সরকারের তো তাদেরও তো বিরোধী দল আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা আমাদের পদযাত্রার সময়ে আমরা যে বিপুল মানুষের সমর্থন সহযোগিতা এবং এক বালতি পানি পর্যন্ত তারা আমাদের আগিয়ে দিয়েছে। পানির খুব অভাব ছিল ওই সমস্ত জায়গাতে, যেসব জায়গা থেকে আমরা পদযাত্রা করেছি, সেই পানি দূর থেকে এনে আমাদের পানি খাইয়েছে। এবং মানুষের যে আন্তরিকতা, সেটা আমি ভুলবার নয়। এটা কোনো হিন্দু মুসলমান কোনো কিছু না, এটা হলো একটা দেশের মুক্তিযুদ্ধ চলছে, সেই মুক্তিযুদ্ধকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, এইভাবে সর্বস্তরের মানুষ, দরিদ্র, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, নিম্নবর্ণ, ব্রাহ্মণ, শূদ্র, সকল মানুষ, ভারতে তো অনেক জাত ভেদাভেদ, কিন্তু আমরা আমাদের সমর্থনে এসব উপেক্ষা করে মানুষ আমাদের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়েছে। এখন কেউ কেউ হয়তো রাজনীতির ক্ষেত্রে বলবে যে ভারত তো দাঁড়াবেই, ভারত চায় তো পাকিস্তান ভেঙে যাক, কিন্তু আমাদের সেটা বিষয় না। আমাদের বিষয় হলো আমরা বাংলাদেশ তৈরি করছি, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আগায় নিতে চাই, সেই জন্য আমরা জনগণের সাহায্য চাই। তো সেই জিনিসটাই কিন্তু আমরা পেয়েছি মানুষের, কি বলবো, এবং আমরা ওই 1-2 দিন মাঝে মধ্যে ওখানে থাকার, ওই এলাকাতে হয়তো থাকার, লখনৌতে গেলাম, লখনৌতে হয়তো 1 দিন ছিলাম আমরা। আচ্ছা, ওই গান্ধী আশ্রম, ওই পিস ফাউন্ডেশন, ওরা এত অর্গানাইজড। আচ্ছা, সকাল 12টার সময় একটা প্রোগ্রাম হবে, একটা মিটিং হবে, তার আগে আমরা ফ্রি আছি। তো তারা করলো কি, 10টা ফ্যামিলিতে, এমনি 10টা পরিবারে আমাদের কে পাঠিয়ে দিল, 1-2 করে। সেই পরিবারের সঙ্গে তোমরা একটু আলাপ করে আসো। আচ্ছা, তো এরকম আমি একটি পরিবারে গেছি, এবং সেই পরিবারটা একটা বস্তিবাসী, কেমন একটা বড় ওয়াল, বোধহয় কোনো সরকারি কোনো বিল্ডিংয়ের পাশের ওয়ালের সঙ্গে ঘর করে একটু টালি দিয়ে সেখানে আসে। কি যত্নটা যে করলো, একবারও জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি না তোমরা হিন্দু, সে আমাকে জিজ্ঞেস করছে না আমি কি মুসলমান। কি যে আদর যত্ন, এটা তো কি অভাবনীয় ব্যাপার। তো এগুলো স্মরণ রাখা উচিত আর কি। কেউ এরকম বলে নাই উল্টো কথা যে তোমরা এখানে কেন আসছো, তোমরা এখান থেকে চলে যাও, এরকম কথা আমরা কোনোভাবেই শুনি নাই, দেখি নাই। এবং আমি যেই বস্তিবাসীর বাড়িতে গিয়ে যে আতিথ্যতা পেলাম, সেটাও অভূতপূর্ব, সারাজীবন মনে রাখার মতো। এইটাই ছিল ভারতীয় জনগণের কি বলবো সহযোগিতা, বা তাদের সহমর্মিতা, তাদের সমর্থন, একেবারেতে আন্তরিকভাবেই সেটা ছিল আমাদের প্রতি। আমরা 17 তারিখে শেষ হওয়ার পরে আমাদের অনেক ধরনের উপহার দিয়েছিল ভারতের জনগণ, ভারতের দরিদ্র মানুষ কি মধ্যবিত্ত মানুষ কি ধরনের অনেক জিনিস উপহার দিয়েছিল, অনেক মানপত্র দিয়েছিল, কেমন। তারপরে এরকম হয়তো কেউ একটা তলোয়ার উপহার দিয়েছে এ ধরনের, বা ওরকম কোনো একটা স্মারক কিছু দিয়েছে, সেটা একটা ট্রাঙ্কে ভর্তি হয়ে গেছিল এত। তো সেইটা আমরা এই কলকাতাতে এই মুজিবনগর সরকারের ওখানে থিয়েটার রোডে গিয়ে ওইটা কিন্তু ওখানে ওদের আমরা দিয়ে দিই যে এই ভারতের জনগণের উপহার, এটা বাংলাদেশের জন্য উপহার, এটা আমাদের ব্যক্তিগত কিছু না, এটা আমরা দিয়ে দিই। তারপরে সেটা কি হয়েছে আমি জানি না। এবং ভলেন্টিয়ার কোর, বাংলাদেশ ভলেন্টিয়ার সার্ভিস কোর, এরা তো সমস্ত যোগাযোগের কেন্দ্রভূমি ছিল, এবং ভলেন্টিয়ার সার্ভিস কোরের কেন্দ্রীয় কলকাতাতে যিনি পরিচালক ছিলেন, ডাইরেক্টর ছিলেন, ওটার প্রধান ছিলেন, সেটা হলো শাইন স্কুলের, তখনকার শাইন স্কুলের প্রিন্সিপাল, সম্ভবত মনে হয় ওনার নাম মাহমুদ সাহেব। আচ্ছা, তো চমৎকার চেহারা, কালো, অত্যন্ত স্মার্ট একজন বিদ্যুদীপ্ত মানুষ,
সে অনেক চেষ্টা করে এইসব ফান্ড জোগাড় করে আমাদের শরণার্থী শিবিরে কাজ করিয়েছেন। পরে যদি আমি বাংলাদেশ হওয়ার পরে তার সঙ্গে দেখাও করতে গেছি শাইন স্কুলে, তিনি আবার প্রিন্সিপাল হিসেবে উনি কাজ করেছেন। তো এইসব লোকদের সহযোগিতায় কাজগুলো হয়েছে। এবং বাংলাদেশ সরকারের সঙ্গে আমি জানি না প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ ছিল কিনা, তবে অবশ্যই একটা যোগাযোগ ছিল। আপনার কাছে কি মনে হয়, আপনি পদযাত্রা দলের ডেপুটি লিডার 2 ছিলেন, স্বাধীনতার যে সংগ্রামের ক্ষেত্রে এই পদযাত্রা দলের অবদান কিভাবে মূল্যায়ন করেন? আমি একটা বলছি, গোড়াতেও আমি এটা বলার চেষ্টা করেছি যে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ এবং তার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এবং সেই ঝাঁপিয়ে পড়ে আবার আমাকে কেউ মূল্যায়ন করবে, এইরকম চিন্তা আমার মনে হয় লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার কেউই করে নাই। আমিও তো করি নাই, আমার দলের 38 জনও করে নাই, কোনো কিছু করে নাই। কিন্তু বাংলাদেশ হওয়ার পরে যেটা দেখছি সেটা হলো যে বিভিন্ন সরকার মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্বীকৃতি ইত্যাদি ইত্যাদি করেছে। তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যেহেতু একটু বাম ধরাই একটু ছিলাম, চিন্তায় ছিলাম, আমার মধ্যে কোনো দিন এটা মনে হয় নাই যে মুক্তিযুদ্ধ করেছি সেজন্য কিছু এর প্রতিদান পেতে হবে। আমার মধ্যে কোনো দিন এটা হয় নাই, কোনো দিন না। কিন্তু আমাদের কোনো বন্ধু, এটা পরে শুনেছি, তারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আমাদের 38 জনের মধ্যে তারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছেন, এবং সেটাকেই হয়তো তারা বলতে চাচ্ছে একটা মূল্যায়ন হয়েছে। আমরা সার্টিফিকেটটা সংগ্রহ করি নাই, বা এখনো পর্যন্ত সেই সার্টিফিকেট পদযাত্রীদের জন্য কি আলাদা মুক্তিযুদ্ধের স্বীকৃতি? না, এরকম এটা সরকারি লেভেলে এরকম কিছুই হয় নাই। মুক্তিযুদ্ধের জন্য আলাদা পদযাত্রী এরকম কত কি করেছে, আমরাও সংগঠিতভাবে সরকারের কাছে সেই ডেমনস্ট্রেশনটা করি নাই। তবে অনেক বছর পরে মুক্তিযুদ্ধ জাদুঘর তারা আমাদের এই 38 জনকে বিভিন্নভাবে সংগ্রহ করে একটা সম্মাননা দিয়েছে। সেখানে একে খন্দকার, তখন পরিকল্পনা মন্ত্রী, তার মাধ্যমে আমাদের একটা সনদও দিয়েছে, সেটা মুক্তিযুদ্ধ জাদুঘরের। পদযাত্রার যে ইতিহাস, এই ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরা গুরুত্বপূর্ণ কিনা মনে করেন? রাইট, অবশ্যই। এই পদযাত্রাতে আমরা তো বলছি মানুষকে কিভাবে মোটিভেট করা হয়েছে, মানুষ কাঁদছে, একটা দেশের জন্য স্বাধীনতার পক্ষের শক্তি আয়তন বাড়ছে। তারপরে এটা আমাদের যুবকদের অবশ্যই জানতে হবে। হ্যাঁ, আমরা চীনের লং মার্চ জানি, সেই লং মার্চে চীনের বিপ্লবে কীরকম প্রভাব রেখেছিল। আমরা মনে করি আমাদের এই লং মার্চ, আমরা যে বাংলাদেশ থেকে দিল্লি বিশ্ব বিবেক জাগরণ পদযাত্রা করেছি, 1400 মাইল হেঁটেছি। এই হাঁটাটা আমাদের নতুন প্রজন্ম যারা, আমাদের ছেলেপেলে যারা, তাদেরও কোনো একটা ঘটনায়, কোনো একটা ন্যাশনাল ইস্যুতে তারাও এটাকে অনুসরণ করতে পারে, যেটা বাংলাদেশে মুক্তিযুদ্ধ জাদুঘর কিছুটা সচেষ্ট হয়েছে। তারাও এরকম স্বাধীনতা দিবস বা বিজয় দিবসে একটা শহীদ মিনার থেকে বিজয় এ পর্যন্ত সাভারের সেই একটা পদযাত্রা করে। এটাও আমি নিজে 1-2 বছর সেটাতেও অংশগ্রহণ করেছি, এবং সেখানেও দেখেছি যে যুবকরা, তরুণরা আমাদের ইতিহাসটা জেনেছে, সেটা মুক্তিযুদ্ধ জাদুঘরই তাদের জানিয়েছে। এটাই আমার মনে হয় কিছুটা হলেও আমাদের নতুন প্রজন্ম কিছুটা হলেও এটা থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে হয়তো কাজে লাগাতে পারবে। দাদা,